পর্তুগালে পড়তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আপনারা নিশ্চয় জানেন ২০২৫ সালে ক্রোয়েশিয়ার কনসুলেট সার্ভিস কিন্তু বাংলাদেশে চালু হয়েছে, অর্থাৎ বিএফএস এর মাধ্যমে চালু হয়েছে। বিএফএস এর মাধ্যমে চালু হওয়ার ফলে কি ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কমে গেল না বেড়ে গেল? আর আপনারা হয়তো অনেকে জানেন, কান গুজবের মধ্যে একটা কথা ছড়াচ্ছে, ক্রোয়েশিয়ার ভিসা বর্তমানে ২০২৫ সাল থেকে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশিদের জন্য ব্ল্যাক লিস্টে দিয়েছে। তো এগুলো আসলে এক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আর আর হচ্ছে যে বাংলাদেশে এখন অনেক দালাল চক্র অথবা অফিস চক্র বের হয়েছে, তারা ক্রোয়েশিয়ার ভিসা কাজ করে। এই সকল ইনফরমেশন নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা ফেসবুকে পেজ আছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। ২০২৫ সালে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন হবে? আপনারা জানেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই কিন্তু অবস্থানরত রয়েছে ক্রোয়েশিয়ার এম্বাসি। তো আপনারা জানেন ২০২৫ সাল থেকে ক্রোয়েশিয়ার এম্বাসির যে কনসুলেট সেবা, অর্থাৎ কনসুলেট সেবাটা কিন্তু চালু হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। বাংলাদেশের বনানীতে যেটা যেটা বিএফএস নামে পরিচিত, শেরাটনের ঠিক অপোজিটে, সেটাতে কিন্তু ওই বিল্ডিংটাতেই কিন্তু বিএফএস রয়েছে। ওই বিএফএস এর মাধ্যমে জমা হওয়ার পরে কিন্তু এটা সুইডেন এম্বাসির মাধ্যমেই কিন্তু এটা ক্রোয়েশিয়ার এম্বাসিতে সেন্ড করা হয়। অর্থাৎ এটা কিন্তু এই সেবাটা কিন্তু এক ধরনের থার্ড পার্টির মাধ্যমে চালু হয়েছে বাংলাদেশে। এই ফাইলগুলো কিন্তু জমা হচ্ছে এখানে, জমা হওয়ার পরে এটা কিন্তু সুইডেন এম্বাসি থেকে চলে যায় দিল্লিতে। তো আপনাদের ভিসাটা যদি বাংলাদেশ থেকে, আপনারা সরাসরি ফাইলও জমা দিতে পারতেছেন। তারপরে হচ্ছে যে আপনারা ওখান থেকে স্টাম্পিং হয়ে গেলে, ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু বাংলাদেশ থেকে এটা নিজে 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 গিয়ে নিয়ে আসতে পারতেছেন। তো এখন হচ্ছে যে বাংলাদেশে এই ক্রোয়েশিয়ার কনসুলেট সেবা চালু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের দালাল চক্র কিন্তু, বিশেষ করে ঢাকার মধ্যে কিন্তু অনেকেই ছোটোখাটো অফিস বলেন, বড় অফিস বলেন, সব অফিসেই কিন্তু এখন অ্যাডভার্টাইজিং করতেছে যে আপনাদের ক্রোয়েশিয়া সেনজেনে ভিসা হচ্ছে। এই সকল এজেন্সিগুলো যে অ্যাডভার্টাইজিং করতেছে, আপনারা কিন্তু লোভনীয় অফার দেখাচ্ছে। যেমনটা লোভনীয় অফার দেখাচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে ৩ মাসের মধ্যে হয়ে যাবে, ওয়ার্ক পারমিট ১.৫ মাসের মধ্যে বের হয়ে যাবে, আপনাদেরকে ৪৫ দিনের মধ্যে ফ্লাইট দিয়ে দিবে। তো এগুলো আসলে ওদের এক ধরনের বানোয়াট কথাবার্তা। আপনারা এগুলা থেকে একটু বিরত থাকবেন। আপনারা জেনে বুঝে, তারপরে যার মাধ্যমেই কাজ করান অবশ্যই জেনে বুঝেই তার মাধ্যমেই কাজটা করাবেন। বাংলাদেশে হচ্ছে যে কিছু কিছু এজেন্সি রয়েছে, এরা কিন্তু বিগত ২-৩ বছর আগে থেকেই কিন্তু, যেমন রোমানিয়া, সার্বিয়া, পর্তুগাল, পোল্যান্ড, এই ধরনের কাজগুলো করতো। এখন বর্তমানে ওদের জন্য কিন্তু ক্রোয়েশিয়ার কাজটা করা মোটামুটি ইজি হয়ে গেছে। তো ক্রোয়েশিয়ার কাজটা কিন্তু ওরা করে হচ্ছে যে, ধরেন আপনারা ক্রোয়েশিয়াতে কোনো একটা কোম্পানির মাধ্যমে ওরা কিন্তু পারমিটটা বের করে কিন্তু আপনার নামে একটা পারমিট বের হবে, আপনার পাসপোর্ট, আপনার নাম অনুসারে আপনার জন্ম তারিখ দিয়ে কিন্তু একটা পারমিট বের হবে। ওই পারমিটটা বের হওয়ার পরে কিন্তু আপনারা ওই যেটা বলে যে ওয়ার্ক পারমিট নামে কোনো ধরনের কিছুই হয় না। এটা হচ্ছে জাস্ট ফর একটা অফার লেটার। এই অফার লেটারটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ১ ঘন্টার মধ্যেও কিন্তু অফার লেটারটা বের করতে পারবেন। তো আপনাদেরকে দেখাই যে হয়তো ১.৫-২ মাস পরে এই অফার লেটারটা বের হয়, তারপর আপনাদের থেকে একটা পেমেন্ট নিয়ে যায়। আপনারা কিন্তু, হ্যাঁ, পেমেন্ট হচ্ছে বাংলাদেশে কিন্তু পাসপোর্টের সাথে একটা পেমেন্টের একটা রীতি রয়েছে। তো পাসপোর্টের সাথে পেমেন্টের রীতিটা কেন রয়েছে আমি আপনাদেরকে বলি। যেমন ধরেন আপনার হয়ে সেই এজেন্সি একটা কোম্পানির সাথে ডিলিংস করবে, একটা কাজ করবে। তো আপনি যদি পারমিট, যারা সত্যিকার অর্থে কাজ করে থাকে, একটা পারমিট বের করলো, পারমিট বের হতে ওর একটা খরচ বের হয়, তারপর হচ্ছে যে আপনি কোনো টাকা পয়সা দেন নাই, তার সাথে কোনো চুক্তিবদ্ধ নাই। তো হঠাৎ করে আপনি যদি ডিসিশন নেন যে আমি যাব না, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই এজেন্সি কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। সেজন্য একটা পাসপোর্টের সাথে একটা রীতি রয়েছে যে কিছু পেমেন্ট নিতে হয়। পেমেন্টটা কিছু কিছু এজেন্সি নিয়ে যায়। ধরেন ওরা হচ্ছে যে ইউরোপের কোনো ধরনের কোনো কাজের অভিজ্ঞতাই নেই, কিন্তু ওরা ওই পেমেন্টটা রেখে দেয়। পেমেন্টটা রেখে দিয়ে আপনাদেরকে ৯-৬ বুঝায় কিন্তু একটা সময় বলে যে ওই আপনার পারমিটটা হয়নি, আপনার পারমিটের কাজটা হবে না। তো ওখান থেকে কিছু টাকা কেটে নেয়। আপনারা কিন্তু, আপনাদেরকে আমি বারবারই বলি, ইউরোপ কিন্তু আপনারা ১.৫ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে আসা আসলেই সম্ভব না, খুবই ডিফিকাল্ট। আপনাদের যদি লোক থেকেও থাকে তারপরেও মিনিমাম ৫ মাস সময় লেগে যায়। কারণ হচ্ছে যে ক্রোয়েশিয়া বলেন, ইউরোপের যে কোনো কান্ট্রির কথাই বলেন, একটা ওয়ার্ক পারমিট বের হতে মিনিমাম ৩ মাসও লাগতে পারে, ২ মাসও লাগতে পারে, বা ৫ মাসও লেগে যায়। তো এইগুলা বের হওয়ার পরে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা ইস্যু থাকে। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসলো, অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার পরে আপনি ফাইলটা সাবমিট করলেন। সাবমিট করার পরে কিন্তু আপনার মিনিমাম ১ মাসও সময় লেগে যায়, ১.৫ মাসও সময় লেগে যায় আপনার অ্যাপ্রুভাল হতে। তো সব মিলিয়ে যদি হিসেব করতে যান, আপনার মোটামুটি ৫ থেকে ৬ মাস, সর্বোচ্চ ৮ মাস, ১ বছরও লেগে যায়। তো সেজন্য আমি আমার সব ভিডিওতেই বলি, ইউরোপে যারা আসতে চান অবশ্যই আপনাদের ধৈর্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ২০২৫ সালে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন হবে? ২০২৫ সালে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ভালো হবে,
কিন্তু বাংলাদেশ থেকে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আমাদের বিগত কয়েক বছর আগে কিন্তু রোমানিয়ার এম্বাসি ছিল। তো রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে আসার পরে কিন্তু ভিসা রেশিও খুবই তলা নিচে চলে গিয়েছিল। তো এখন হচ্ছে যে ক্রোয়েশিয়ার কনসুলেট সেবা চালু হওয়ার পর থেকেও কিন্তু বিভিন্ন দালাল চক্র বিভিন্নভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্রিয়েট করবে, তারপর হচ্ছে ওই সাবমিট করার পরে যখন ফেক ডকুমেন্ট পেয়ে যাবে, ফেক ডকুমেন্ট পাওয়ার পরে কিন্তু ওই ওই ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু আস্তে আস্তে তলা নিচে ছুঁয়ে যাবে। দালাল চক্র, তারপর অফিস চক্র যারা রয়েছে তারা কিন্তু এগুলাতে সোচ্চার থাকে। আপনারা এদের থেকে একটু বিরত থাকবেন। ক্রোয়েশিয়া 2025 সালে ভিসা রেশিও ভালো হবে এজন্যই বললাম, কারণ হচ্ছে যে আদার্স যে সেনজেনের কান্ট্রিগুলো যেমন পর্তুগালে যেভাবে কাজ হয়, একটা কোম্পানির সাথে অথেন্টিক কিনা সেটা কোম্পানি ভেরিফাই করার পরে ওই দেশের ইমিগ্রেশনের যে একটা প্রতিনিধি দল থাকে ওগুলো জাস্টিফাই করে তারপর হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা দিবে, তারপর হচ্ছে যে আপনার ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে যাবে। সেজন্য আমি সেই দিক থেকে চিন্তা ভাবনা করে বললাম যে আপনাদের 2025 সালে ক্রোয়েশিয়ার ভিসা 100% রেশিও থাকবে যদি আপনার অথেন্টিক পেপারস হয়ে থাকে। আর যদি অথেন্টিক পেপারস না হয় সেক্ষেত্রে হচ্ছে যে একজনের জন্য আরও 10 জনেরও দেখা গেছে কপাল পুড়ে যাবে। এখন আসি হচ্ছে যে আপনার ক্রোয়েশিয়া ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে। আমাকে অনেকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন ভাইয়া ক্রোয়েশিয়ার ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে। তো সর্বোপরি আপনারা জানেন একটা পাসপোর্ট লাগবে, পাসপোর্টের মিনিমাম ভ্যালিড থাকতে হবে 6 মাসের। তারপর হচ্ছে যে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনার এই 2025 সাল থেকে কিন্তু ওরা একাডেমিক সার্টিফিকেট চেয়েছে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। তারপর হচ্ছে যে আপনার কোনো কাজের উপর দক্ষতা অথবা স্কিল আছে কিনা, যেমন আপনি যদি কনস্ট্রাকশন ভিসায় যান, কনস্ট্রাকশন ভিসার মধ্যে কি আপনার স্কিল আছে কিনা। তারপর হচ্ছে আপনি যদি এগ্রিকালচারে যান, আপনার কোনো এগ্রিকালচার একটা স্কিল দেখাইতে হবে। তো এগুলা কিন্তু দেখার পরেই কিন্তু আপনার একটা পারমিট ওখান থেকে ইস্যু হয়ে আসবে আপনার নামে। তারপরে কিন্তু আপনি সরাসরি নিজে গিয়ে ফাইল জমা দিবেন। আপনাদেরকে অনেক অনেক এজেন্সি বলতেও পারে যে আপনারা যেতে হবে না, কোথাও যেতে হবে না, শুধু পাসপোর্টটা আমাদের অফিসে দিয়ে যাবেন, কিছু টাকা দিয়ে যাবেন, আপনাদের ভিসা আপনাদেরকে হাতে ধরিয়ে দিব। আপনাদেরকে এসব কথা যারা বলবে এদের থেকে সাবধান থাকবেন, কেননা পর্তুগাল থেকে শুরু করে ক্রোয়েশিয়া সেনজেনের যে কান্ট্রিগুলো ওগুলো কিন্তু আপনি নিজে সশরীরে গিয়ে ফাইল জমা দিতে হবে। ফাইল জমা দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপ্রুভাল আসার পরে হয়তোবা আপনি নিজে না গেলেও হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো এজেন্সি বা আপনার অথরাইজেশন দেওয়ার পরেই কিন্তু আপনার পাসপোর্টের সাথে সাইনটা মিল থাকতে হবে। অথরাইজেশন দেওয়ার পরেই কিন্তু আপনার পাসপোর্টটা আরেকজনকে দিবে, এর আগে কিন্তু আপনার পাসপোর্টটা দিবে না। ক্রোয়েশিয়া আপনারা জানেন 2023-24 সালে কিন্তু ক্রোয়েশিয়া সেনজেনে অন্তর্ভুক্ত ছিল না, ইউরোপীয় ইউনিয়নে ছিল, বাট এটা সেনজেনে অন্তর্ভুক্ত ছিল না। তো সেনজেনে এখন হচ্ছে যে 2025 সাল থেকে পুরোপুরি যেহেতু ওরা সেনজেন হয়ে গিয়েছে, ওদের সম্পূর্ণ বর্ডার ওপেন করে দিয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এখানে কিছু কিছু সেনজেনের রুলস চলে আসবে। যেমন আগে যেভাবে পারমিটগুলো ইস্যু হতো, এখন বর্তমানে পারমিটগুলো ইস্যু হবে সেনজেনের আদলে। সেনজেনে যেভাবে অন্য অন্য দেশের ফাইল প্রসেস হয়, তারপর অন্য অন্য দেশের যেভাবে কাজ হয়, সেভাবেই কিন্তু 2025 সাল থেকে এই ফাইলগুলোর কার্যক্রম শুরু হবে। ক্রোয়েশিয়াতে আগে যারা কোনো কোম্পানির মাধ্যমে ফাইল সাবমিট করতেন, ওই কোম্পানির কোনো এগ্রিকালচার ফার্ম ছিল না, অথবা আপনাদের যে কনস্ট্রাকশন কোম্পানিতে আসছেন কনস্ট্রাকশনের কোনো কাজ ছিল না। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে খুবই একটা বিড়ম্বনার মধ্যে থাকতেন, চাকরি নিয়ে সংকটে থাকতেন, আর খুবই খুবই টেনশনে থাকতেন। এখন বর্তমানে যারা আসবেন হচ্ছে যে কোম্পানির আন্ডারে আসবেন, ওই কোম্পানি আপনাকে কাজ দিবে, ওই কোম্পানি থাকা খাওয়া দিবে, সব কিছু ভরণ পোষণ কোম্পানিই করবে। মাস শেষে আপনাকে স্যালারিটা কিন্তু ওদের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনাকে স্যালারিগুলো দিয়ে দিবে। আর সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা ক্রোয়েশিয়ার ভিসা আসবেন, আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা ক্রোয়েশিয়াতে স্টে করার জন্য আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে আমরা ক্রোয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ইউজ করব, ওখান থেকে আমরা ফ্রান্সে চলে যাব, ইতালিতে চলে যাব। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেমন হয়তোবা ক্রোয়েশিয়াতে ট্রানজিট হিসেবে ইউজ করবেন, ঠিক আছে, কিন্তু টিআরসি কার্ড পাওয়ার পরে আপনারা যখন অন্য দেশে চলে যাবেন, আপনারা কিন্তু অন্য দেশে যাওয়ার পরে কিন্তু কাজ করতে পারবেন যদি ওই দেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে যান, কোনো কোম্পানির মাধ্যমে যান। তাহলে আপনার টিআরসির মাধ্যমে কিন্তু আপনার ওই দেশের ট্যাক্স পে হবে কিন্তু আপনার ওই দেশেই। আপনি যখন নিজে নিজে চলে যাবেন যেতে পারবেন, যাওয়ার পরে কিন্তু আপনি এটা চিন্তা করতে হবে যে আপনি ধরেন আপনি হয়তো ভালো টাকার আশায় বা পেপারসের আশায় বা ভালো উন্নত কান্ট্রিতে জীবনযাপন করবেন, সে আশায় হয়তো ফ্রান্সে চলে যাবেন, ইতালিতে চলে যাবেন। আপনাদেরকে এই সতর্ক বার্তাটা দিয়ে দিই, আপনারা যখন ইতালিতে চলে যাবেন আপনারা 7 থেকে 8 বছরের আগে কিন্তু কোনো ধরনের কার্ড পাবেন না, আপনারা চাইলেও কিন্তু বাংলাদেশে তখন মুভ করতে পারবেন না। ফ্রান্সেও সেম অবস্থা, এজালাম করার পরে 7-8 বছর থাকার পরেই কিন্তু আপনি ওখানে বৈধ ট্যাক্স পে করার মাধ্যমেই কিন্তু আপনি ওই দেশে বৈধ হতে পারবেন।
অর্থাৎ জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন। আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব, আপনারা ওই দেশে যাবেন, ক্রোয়েশিয়াতে থাকবেন, থাকার পরে 3 বছর থাকেন, 2 বছর থাকেন, এরপরে যদি কোনো মাধ্যম পান ওই দেশে পাসপোর্ট করারও সুযোগ রয়েছে। 5 থেকে 7 বছর পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে আগেও বলেছি 2025 সাল থেকে ওরা সেনজেনের সম্পূর্ণ আওতায় চলে আসবে। সেনজেনের আদার্স কান্ট্রিগুলোতে যেভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায় 5 থেকে 7 বছর থাকার পরে, সেম প্রসিডিউরটা কিন্তু ওরাও মেনটেন করবে। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ওমর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।